Hello everybody, welcome to my channel. Today's class on the topic of nervous system. নার্ভাস সিস্টেম যার বাংলা মানে হচ্ছে স্নায়ুতন্ত্র। কি বললাম? নার্ভাস সিস্টেম যার বাংলা মানে হচ্ছে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রকে নিয়ে আজকের ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। নার্ভাস সিস্টেম, NERVOUS, নার্ভাস সিস্টেম যার বাংলা মানে হচ্ছে স্নায়ুতন্ত্র। এই নার্ভাস সিস্টেমের অপর নাম, নার্ভাস সিস্টেমকে এর আরেকটা নাম হচ্ছে নিউরাল সিস্টেম। কি বললাম? নিউরাল, NENEU, নিউরাল সিস্টেম। নিউরাল সিস্টেম, নিউরাল সিস্টেম এবং নার্ভাস সিস্টেম কিন্তু একই জিনিস। তো নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম, বায়োলজিতে যখনই আমরা এই সিস্টেম ওয়ার্ডটি দেখব তখনই আমরা বুঝে নেব কি সিস্টেম মানে হচ্ছে কয়েকটা অর্গানের সমষ্টি, কয়েকটা অঙ্গের সমষ্টি। মানে সিস্টেম মিনস আ গ্রুপ অফ অর্গান, কয়েকটা অর্গান মিলে একটা সিস্টেম তৈরি করে। যেমন আমাদের পুরো বডিতে, পুরো শরীরে অনেক সিস্টেম রয়েছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। ঠিক একইভাবে নার্ভাস সিস্টেম একটা সিস্টেম। নার্ভাস সিস্টেম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পুরো বডির ক্ষেত্রে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল, মানে এটাই সব থেকে মেন। এর কাজ কি? এই নার্ভাস সিস্টেমের আন্ডারে যে সমস্ত অঙ্গ রয়েছে তারা কি করে, পুরো বডিটা কি করে, কন্ট্রোল করে। আমাদের যে পুরো বডি, সে পুরো বডিটাকে কন্ট্রোল করে, আমাদের পুরো বডিটাকে চালনা করে কে? এই নার্ভাস সিস্টেম। তো আজকের আলোচ্য বিষয় সেই নার্ভাস সিস্টেমকে। নার্ভাস সিস্টেমকে আমরা মেনলি তিনটি ভাগে ভাগ করতে পারি। নার্ভাস সিস্টেমকে আমরা মেনলি তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি বললাম? সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নাম্বার টু হচ্ছে পেরিফেরাল, PERI, পেরিফেরাল, PHERAL, পেরিফেরাল, NS বললাম, NS মানে নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নার্ভাসটা না লিখলাম না, N লিখলাম সংক্ষেপে, আর সিস্টেমের S লিখলাম, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর নাম্বার থ্রি হচ্ছে অটোনোমাস। কি বললাম? অটোনোমাস, AUTO, অটোনোমাস, অটোনোমাস, NS মানে নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের যে নার্ভাস সিস্টেম বা নিউরাল সিস্টেম, সেই নিউরাল সিস্টেমকে মেনলি তিনটি ভাগে ভাগ করা হয়। We can divide nervous system into three parts. Number one, central nervous system. Number two, peripheral nervous system. Number three, autonomous nervous system. আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে নিয়ে আজকে আলোচনা। তো এই সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম রয়েছে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেহেতু সেন্ট্রাল একটা নার্ভাস সিস্টেম রয়েছে এর মধ্যে, তার মানে কি? তার মানে হচ্ছে এর মধ্যে কিছু অঙ্গ রয়েছে। সিস্টেম মানে তো বললাম একটু আগে যে সিস্টেম মানে কয়েকটা অঙ্গের সমষ্টি, কয়েকটা অর্গানের সমষ্টি। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে দুইটি অঙ্গ রয়েছে, দুইটি অর্গান রয়েছে। কি কি অর্গান রয়েছে? নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন, মস্তিষ্ক। নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন, আর নাম্বার টু হচ্ছে স্পাইনাল কর্ড। নাম্বার টু হচ্ছে কি? স্পাইনাল কর্ড, SPINAL, স্পাইনাল কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে দুইটি অঙ্গ কাজ করে, একটা হচ্ছে আমাদের ব্রেন, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো আমি এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে যেটা মেন, একদম মুখ্য, সেই ব্রেনকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা কিন্তু আজকের যেটা আলোচনা সেটা কিন্তু যে কোনো অ্যানিম্যালের ব্রেন নয়, কিন্তু যে গরু ছাগলের ব্রেনকে নিয়ে ডিসকাশন করছি তা নয়। আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে সব থেকে যাদের ব্রেন ডেভেলপড। কাদের ব্রেন সব থেকে ডেভেলপ? পৃথিবীতে সব থেকে হিউম্যান, মানুষের ব্রেন সব থেকে বেশি ডেভেলপড, এবং পৃথিবীতে এই জন্য মানুষের ব্রেনকে সব থেকে বেশি বুদ্ধিমানের ব্রেন ধরা হয়। ওকে, তাহলে আজকের আলোচ্য বিষয় হিউম্যান ব্রেন, মানুষ মস্তিষ্ক। কি লিখবো? হিউম্যান ব্রেন, হিউম্যান ব্রেন মানে মানুষের যে ব্রেন বা মস্তিষ্ক, সেটাকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। আচ্ছা,
পৃথিবীতে তো অনেক অ্যানিম্যাল রয়েছে, গরু, ছাগল, ভেড়া, অনেক অ্যানিম্যাল রয়েছে। তাহলে মানুষের ব্রেন যেহেতু সব থেকে বেশি ডেভেলপড এবং সব থেকে বেশি ইন্টেলিজেন্ট, তো মানুষের ব্রেনের পরে কোন অ্যানিম্যালের ব্রেন সব থেকে সেকেন্ড নাম্বারে রয়েছে ইন্টেলিজেন্টের ক্ষেত্রে? সেটা হচ্ছে ডলফিন। কি বললাম? ডলফিন ইজ দ্য সেকেন্ড মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। ডলফিন 2 নম্বরে রয়েছে বুদ্ধিমত্তার দিক থেকে। তো প্রথমেই আমাদের ব্রেন সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। আমাদের ব্রেনটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, এবং ব্রেন আমাদের যেহেতু কোথায় রয়েছে, সব সময় উপরে রয়েছে, একদম পুরো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে। ভগবান ব্রেনটাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে রেখেছে এই কারণেই, কারণ এ পুরো বডিটাকে কন্ট্রোল করে, পুরো বডিটির মানে হেড হচ্ছে এ, পুরো বডিটাকে কিন্তু মেনটেন করে, যার জন্য কিন্তু ভগবান এটাকে মাথার এবং সবটার উপরে রেখেছে। তো ব্রেন, প্রথমে জানবো ব্রেনের লোকেশন কোথায়। এই ব্রেন কোথায় রয়েছে, আমাদের বডির কোন লোকেশনে রয়েছে, অবস্থান কি রয়েছে। লোকেশন এর অবস্থান রয়েছে এই যে মাথায় আমাদের এটাকে আমরা কি বলি, মাথায় এখানে খুলি বলি, চুলের নিচে যেটা আছে খুলি। তাহলে খুলিকে ইংলিশে কি বলা হয়? ক্রেনিয়াম। কি বলা হয়? ক্রেনিয়াম। কে বা CRA, ক্রেনিয়াম। সেই ক্রেনিয়ামের নিচে রয়েছে ব্রেন, মানে এটা খুলি, তো এই খুলির নিচে, মানে এই যে খুলির নিচে, এই যে এইটা এখান থেকে একদম এইখানে আছে, এখানে আছে, পেছনে আছে, ওকে। তো এই খুলির নিচে, খুলিকে ইংলিশে বলা হয় ক্রেনিয়াম। তাহলে লিখবো বিলো ক্রেনিয়াম। লিখবো বিলো ক্রেনিয়াম, CRANI, ক্রেনিয়াম, আম। তাহলে আমাদের হিউম্যান ব্রেন রয়েছে এই ক্রেনিয়ামের নিচে, এই যে এটা ক্রেনিয়াম, তার নিচে রয়েছে আমাদের হিউম্যান ব্রেন। তাহলে কোশ্চেন যদি করে যে লোকেশন অফ হিউম্যান ব্রেন, তখন বলতে হবে ইট ইজ বিলো ক্রেনিয়াম। ইট ইজ বিলো ক্রেনিয়াম, ক্রেনিয়ামের নিচে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা পড়ে গেলে মাথায় লাগে না অনেক ক্ষেত্রে। ক্রেনিয়াম, এই যে ক্রেনিয়াম দেখছি, এই খুলিটা খুবই শক্ত। কেন শক্ত? কারণ এই ক্রেনিয়ামে 8খানা হাড় রয়েছে। কি রয়েছে? 8খানা বোন রয়েছে। কি বললাম? 8 পিস বোনস রয়েছে, হাড় রয়েছে আমাদের এই খুলির মধ্যে। 8খানা হাড় রয়েছে। আর আমরা সকলেই জানি যে হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট, যার জন্য হাড় প্রচণ্ড শক্ত থাকে। তার জন্য অনেক ক্ষেত্রে কি আমাদের মাথায় আঘাত লাগে না। এবং আমাদের যে ব্রেনটা রয়েছে এই ক্রেনিয়ামের নিচে রয়েছে। আমাদের ব্রেন কিন্তু আঘাতপ্রাপ্ত হয় না সঙ্গে সঙ্গে, কিন্তু ব্রেনের নিচে রয়েছে, এই ক্রেনিয়ামের নিচে রয়েছে ব্রেন। এবং ব্রেনটা যে ক্রেনিয়াম যেহেতু হাড় দিয়ে তৈরি, এবং হাড় যেহেতু ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, তাই এটা প্রচণ্ড শক্ত। এরপরে আমরা জানবো আমাদের যে ব্রেন রয়েছে, সে ব্রেন একজন অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক যারা পুরুষ মানুষ, তাদের ব্রেনের ওজন কত? ওয়েট অফ এ মেল অ্যাডাল্ট মেল পার্সন, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের ওজন কত? লিখবো আমি ওয়েট, WEIGST, ওয়েট, WEIGST, ওয়েট। কাদের ওয়েট? না তো অ্যান অ্যাডাল্ট মেল পার্সন, মেল, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ব্রেনের ওজন হচ্ছে 1400 থেকে 1450 গ্রাম। কি বললাম? 1400 থেকে 1450 গ্রাম। মানে কত? 1 কেজি 400 হতে পারে, বা 1 কেজি 450 গ্রাম। যে কোনো অপশন দিলে যে কোনো টিক মারবো। আবার একইভাবে একটা মেয়ের মানে প্রাপ্তবয়স্ক মহিলার ব্রেনের ওয়েট হচ্ছে, মাথার ওজন হচ্ছে কত? না তো 1300 থেকে 1400 গ্রাম। কি বললাম? 1300 থেকে 1400 গ্রাম। তাহলে ফিমেল লিখছি, ফিমেলের ওয়েট হচ্ছে কত? না তো 1300 থেকে 1350 গ্রাম। 1300 থেকে 1300 মানে কি 1300 টু 1350 গ্রাম, মানে 1300 থেকে 1350 গ্রাম। সব সময় কিন্তু মনে রাখতে হবে যে একটা পুরুষের থেকে একটা মহিলার মানে ব্রেনের ওয়েট কিন্তু কম। কত গ্রাম কম? কমপক্ষে 80 থেকে 100 গ্রাম কিন্তু কম হয় একটা পুরুষের সঙ্গে একটা মহিলার ব্রেনের ওয়েটের ডিফারেন্স কিন্তু এটাই। আবার আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যে বাচ্চাদের, যারা বাচ্চা ছেলে, তাদের ব্রেনের ওয়েট কত? তাদের ব্রেনের বা মস্তিষ্কের ওয়েট হয় 300 থেকে 400 গ্রাম। 300 থেকে 400 গ্রাম। কত বলুন? চাইল্ডের ওয়েট হচ্ছে 300 থেকে 400 গ্রাম। 300 থেকে 400 গ্রাম। তাহলে এগুলো হচ্ছে ব্রেন সম্পর্কিত একটা ফ্যাক্ট। এরপরে আমরা ব্রেন সম্পর্কে কিছু বিশেষ ফ্যাক্ট জানবো, যেগুলি জানলে আমরা খুব খুশি হব।
কি কি রয়েছে ব্রেন সম্পর্কে অন্য যেগুলো ফ্যাক্ট রয়েছে লিখবো আমি। ফ্যাক্ট নাম্বার 1, ফ্যাক্ট নাম্বার হচ্ছে 1, যখন কোনো মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্রেন কিন্তু ডিঅ্যাক্টিভেট হয় না। কোনো মানুষ মারা যাওয়ার 7 থেকে 8 মিনিট পর্যন্ত কিন্তু সেই মানুষটির ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে। কি থাকে? অ্যাক্টিভ থাকে। তারপরে তখন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে কি বললাম? একটা মানুষ মারা যাওয়ার 7 থেকে 8 মিনিট পর্যন্ত তার ব্রেন অ্যাক্টিভ থাকে। কি বললাম? একটা মানুষ মারা যাওয়ার 7 থেকে 8 মিনিট পর্যন্ত তার ব্রেন কিন্তু অ্যাক্টিভেট থাকে। তারপরে তার ব্রেনটা কি হয়ে যায়? ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কি হয়ে যায়? ডিঅ্যাক্টিভেট। তাই কি বললাম? 7 থেকে 8 মিনিট কি হয় না তো? অ্যাক্টিভেট থাকে। অ্যাক্টিভেট আফটার ডেথ। একটা মানুষ মারা যাওয়ার 7 থেকে 8 মিনিট পর্যন্ত কিন্তু কি থাকে? তার ব্রেন অ্যাক্টিভেট থাকে। তাহলে এটা একটা ফ্যাক্ট। নাম্বার 2, আমাদের ব্রেন একদিনে 70,000 ভাবনা চিন্তা করতে পারে। মানে একটা মানুষের ব্রেন প্রত্যেক দিন পার ডে 70,000 চিন্তা তার মাথায় আসতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি রয়েছে। কিন্তু এই 70,000 থিঙ্কিং এর মধ্যে 90% থিঙ্কিং হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে। 90% থিঙ্কিং হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে। বাদ বাকি 10% যে থিঙ্কিং রয়েছে সেটা হচ্ছে পজিটিভ বিষয়কে নিয়ে। ক্লিয়ার? তাহলে একটা মানুষ পার ডে প্রত্যেক দিন সে 70,000 চিন্তা ভাবনা তার মাথায় আসতে পারে। তার মধ্যে 90% তার চিন্তা ভাবনা হচ্ছে নেগেটিভ বিষয়ে এবং 10% চিন্তা হবে তার এই পজিটিভ বিষয়ের ওপরে। এরপরে আমরা জানবো আমাদের যে ব্রেন রয়েছে, আমাদের এই যে ব্রেন, সেই ব্রেনের আমরা কিন্তু প্রত্যেকটা নর্মাল মানুষের 2 থেকে 3% ব্রেন কিন্তু ইউজ হয়। 2 থেকে 3% ব্রেন কিন্তু ইউজ করা হয়। প্রত্যেকটা নর্মাল মানুষের 2 বা 2.5 বা 3% ব্রেন কিন্তু ইউজেবল। আমরা কিন্তু 100% ব্রেন ইউজ করতে পারি না, কারণ 100% ব্রেন ইউজ করলে আমরা মরে যাব। আমাদের কিন্তু ব্রেন 100% কাজ করে না, আমাদের ব্রেন কি 2 থেকে 3% কাজ করে। বলছে একটা সমীক্ষায় দেখা গেছে আইনস্টাইন যখন ব্রেনটাকে নিয়ে যখন পরীক্ষা করা হচ্ছিল তখন দেখছিল তার ব্রেনের 4% ব্রেন তার কাজ করতো। কত পার্সেন্ট? 4% ব্রেন কাজ করতো। আর এই 4% ব্রেন কাজ, একজন আইনস্টাইন বিশ্ব মাপের একজন বিশাল বড় একজন সায়েন্টিস্ট, তাহলে তার ব্রেন 4% কাজ করতো। তাহলে আমাদের লোকাল যারা লোক তাদের কত? 1.5% 2% হবে। তার মানে কি একটা মানুষের ব্রেন কিন্তু এই 2 থেকে 3 বা 4% কাজ করে, বাদ বাকি সব ফাউ। বেশ, তাহলে আমরা কিন্তু ব্রেন সম্পর্কে আমরা জানলাম কিছু তথ্য। আরো কিছু তথ্য রয়েছে। যে কি তথ্য? যে আমাদের ব্রেন, যেহেতু আমরা খাবার খাই, তো খাবার থেকে আমরা খাবার খাই, কি খাবার খাই? খাবারের মধ্যে পাই কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই। তো আমাদের ব্রেনে সব থেকে বেশি স্টক রয়েছে কি? কোন? কার্বোহাইড্রেট না ফ্যাট না প্রোটিন? আমাদের ব্রেনে সব থেকে বেশি যেটা রয়েছে এনার্জি, সেটা হচ্ছে কিসের? না তো ফ্যাট। তাহলে ব্রেন ইজ দ্য ফ্যাটেস্ট থিং। লিখবো ব্রেন ইজ দ্য ফ্যাটেস্ট থিং। ব্রেন ইজ দ্য ফ্যাটেস্ট, FATTEST, ফ্যাটেস্ট থিং। ফ্যাটেস্ট মানে মোটা নয়, কিন্তু ফ্যাটেস্ট মানে হচ্ছে এখানে চর্বি জাতীয় খাবার। ওকে? কারণ আমরা জানি যে যখন আমি এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, তো আমার শরীর থেকে ঘাম ঝরছে, আমার শরীরের এনার্জি লস হচ্ছে। ওকে? তো আমরা কি করি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত খাবার খাই, যে সমস্ত আমাদের এনার্জি পাই। যেমন কি করে না তো বডি কি করে? এই যে আমাদের শরীরে C6H12O6, এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এই গ্লুকোজকে কে ভাঙে? এই গ্লুকোজকে ভাঙে অক্সিজেন, O2। এর ফলে কি উৎপন্ন হয়? এরপরে CO2 কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, H2O জল উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়? এনার্জি উৎপন্ন হয়। কি হয়? এনার্জি। এবং সেই এনার্জিটা কিন্তু আমাদের শরীরে কাজে লাগে। তো আমাদের যে ব্রেন রয়েছে, সেই ব্রেনের মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে ফ্যাট রয়েছে। কি রয়েছে? ফ্যাট। তাই ব্রেন ইজ দ্য ফ্যাটেস্ট থিং। ওকে? এরপরে
নেক্সট পয়েন্ট, তাহলে ব্রেন সম্পর্কে কিন্তু আমরা এগুলি জানলাম। এরপরে আমরা আজকের আলোচ্য বিষয় ব্রেনকে নিয়ে আমাদের মাথায় কি রয়েছে সেগুলি জানবো। পুরো জানবো না, আজকে কিছু জানবো, নেক্সট দিন পুরো বিষয়টা জানবো। তো আমাদের ব্রেনের আমরা দেখব, আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনকে আমরা তিনটি পার্টে ভাগ করব। ব্রেনকে আমরা তিনটি পার্টে ভাগ করব। একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন্ড ব্রেন। এটা হচ্ছে ফোর ব্রেন, তারপরে মিড ব্রেন, আর পেছনে একটা একদম হিড ব্রেন। হিন্ট এক নম্বর হচ্ছে ফোর ব্রেন, FORE, ফোর ব্রেন। নাম্বার টু হচ্ছে মিড ব্রেন, মানে মাঝখানে আছে মিডল ব্রেন, ওকে, মিড ব্রেন। আর তিন নাম্বার আছে হিন্ড ব্রেন, HIND, হিন্ড ব্রেন, BRAIN, লিখে নাও। ফোর ব্রেন, মিড ব্রেন এবং হচ্ছে হিন্ড ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন এবং হচ্ছে হিন্ড ব্রেন। আমাদের দেহে ব্রেনকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফোর ব্রেন, তারপর হচ্ছে হিন্ড ব্রেন, তারপর হচ্ছে মিড ব্রেন। ওকে, ফোর ব্রেন, হিন্ড ব্রেন এবং হচ্ছে মিড ব্রেন। এরপরে আরেকটা কথা পয়েন্ট বলতে হতো যে আমাদের ব্রেনের এই তো তিনটি অংশ রয়েছে, তো আমরা আমাদের ব্রেনের এখানে তো খুলি রয়েছে, তো খুলিকে যখন আমরা ভাঙবো, এই যে খুলিখান রয়েছে, তো এই খুলিখানে এই যে খুলিটা তুলবো, আমরা খুলি তোলার পরে আমরা একটা আবরণ দেখতে পাবো, একটা স্তর দেখতে পাবো, একটা লেয়ার দেখতে পাবো। আমাদের ব্রেনের এই যে খুলির নিচে এই যে ক্রেনিয়াম রয়েছে, এই যে শক্ত অংশ ক্রেনিয়াম, তো সেই ক্রেনিয়ামের নিচে একটা আবরণ রয়েছে, সেটাকে বলা হয় মস্তিষ্কের আবরণ। কি বলা হয়, আগে একটু এখান থেকে একটু আমরা করছি, মানে কাট মানে নয়, আগে ওইটা করতে হবে। ওকে, তো আমাদের ব্রেনের যে মানে এই যে ক্রেনিয়ামের নিচে যে মস্তিষ্কের একটা আবরণ রয়েছে, ঢাকা কভার রয়েছে, তার নাম হচ্ছে মেনিনজিস। কি নাম? মেনিনজিস। বানানটা হচ্ছে MENENGIS। কি বললাম? মেনিনজিস। তাহলে মস্তিষ্কের একটা আবরণ রয়েছে, মস্তিষ্ককে ঢেকে রাখে একটা আবরণ, তার নাম হচ্ছে মেনিনজিস। তার নাম কি? মেনিনজিস। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যদি এই মেনিনজিসের মধ্যে তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর লেয়ার মিলে কিন্তু এই মেনিনজিস গঠিত। প্রথমে একটা যেহেতু আমাদের মেন জায়গা তো ওখানে রয়েছে না, তাহলে ওখানে তো আবরণ থাকবে অবশ্য। তো তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে ডিউরামিটার। কি নাম? একটা স্তরের নাম, প্রথম স্তরের নাম হচ্ছে ডিউরামিটার। কি বললাম? ডিউরামিটার। ওকে, তাহলে একটা স্তরের নাম হচ্ছে ডিউরামিটার, একটা স্তরের নাম হচ্ছে ডিউরামিটার। নাম্বার টু হচ্ছে আর্কোনয়েড। নাম্বার, তাহলে প্রথম স্তর হচ্ছে ডিউরামিটার, নাম্বার টু হচ্ছে আর্কোনয়েড। তাহলে ডিউরামিটার, তারপর হচ্ছে আর্কোনয়েড, তিন নাম্বার হচ্ছে পায়ামিটার, PIAMETER। তাহলে তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর মিলে কিন্তু এই মানুষের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কটা কিন্তু গঠিত। এক নাম্বার হচ্ছে ডিউরামিটার, নাম্বার টু হচ্ছে আর্কোনয়েড, আর নাম্বার থ্রি হচ্ছে পায়ামিটার। তিনটি স্তর। প্রথমে রয়েছে কি, এটা কি আউটার পার্ট, প্রথম স্তর রয়েছে কি ডিউরামিটার, তারপরে রয়েছে আর্কোনয়েড, তারপরে রয়েছে পায়ামিটার। তো এই তিনটি স্তর মিলে গঠিত হয়েছে কি মেনিনজিস। কি মেনিনজিস। এবং এটা পরীক্ষা আসে যে মেনিনজিস হচ্ছে কি মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজিস। এবার আমরা অনেক ক্ষেত্রে শুনেছি এই মেনিনজিসকে যদি কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস অ্যাট্রাক্ট করে, তাহলে আমাদের মাথার মধ্যে একটা রোগ হয়, তার নাম হচ্ছে মেনিনজাইটিস। কি বললাম? মেনিনজাইটিস। মুষ্টিটা, ওকে, তার নাম হচ্ছে মেনিনজাইটিস। বুঝা যাচ্ছে? মেনিন, NEN, নিন, GITIS। কি বললাম? মেনিনজাইটিস, তার নাম হচ্ছে মেনিনজাইটিস। ওকে, লেখা কি দেখা যাচ্ছে? মেনিনজাইটিস। তাহলে এই মেনিনজিসের এক প্রকারের রোগ দেখা যায় যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের মেনিনজিসকে অ্যাটাক করে, এই সমস্ত স্তর ভেদ করে গিয়ে, তাহলে সেখানে আমাদের যে রোগটা হয় সেটা বলা হয় মেনিনজাইটিস। MENENGISTIS। ওকে, এরপরে আমরা এখানে আসবো, আমরা যে পয়েন্টে এলাম সেই পয়েন্টে আসবো। এরপরে আমরা যে পয়েন্টে চলে আসছি কি, আমাদের ব্রেনকে তিনটি ভাগে ভাগ করা হয়। ব্রেনকে আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়, BRAIN। ব্রেনকে আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়।
নাম্বার 1 হচ্ছে ফোর ব্রেন, FORE, ফোর ব্রেন, BRAIN, ফোর ব্রেন অগ্র মস্তিষ্ক। নাম্বার 2 হচ্ছে মিড ব্রেন, MIDBRAIN, মিড ব্রেন। আর নাম্বার 3 হচ্ছে হিড ব্রেন বা হাইড ব্রেন, হিড পেছনে রয়েছে হিড ব্রেন, পশ্চাৎ ব্রেন। ওকে, তাহলে তিনটি ব্রেন, একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন, আর হচ্ছে হিড ব্রেন। ওকে, ফোর ব্রেন, মিড ব্রেন আর হিড ব্রেন। এই যে ফোর ব্রেন মানে অগ্র মস্তিষ্ক মানে এইটা, তারপরে মিড ব্রেন, তারপরে হিড ব্রেন। ওকে, ফোর, মিড আর হিড। এই ফোর ব্রেনের অপর নাম, ফোর ব্রেনের অপর আর নাম আছে, যেমন অনেক ক্ষেত্রে এখানে ছিলেন রাম, বাইরেতে ডাকে ডাকে চয়ন, একই ব্যক্তির নাম আলাদা। ওকে, তো এই যে নাম, এর দুইটি নাম, এই ফোর ব্রেনের আটটি নাম রয়েছে। তার প্রোস, এন্টি, সে, এনসিফেরল, মুছছি আমি, এখানে পাশে লিখছি, এখানে অবশ্য আটবে না। এই ফোর ব্রেনের অপর নাম হচ্ছে, ফোর ব্রেনের আটটা নাম হচ্ছে প্রোস, এন্টি, প্রোস, PROS, প্রোস, এনসিফেলন, প্রোস এনসিফেরল, সরি ফেলন, প্রোস এনসিফেলন, কি বললাম, প্রোস PROS, প্রোস ENCE, ফেলন PHELON। তাহলে কি, ফোর ব্রেনের অপর নাম হচ্ছে প্রোস এনসিফেলন, প্রোস এনসিফেলন। আমার সেখানে কি ছিল, মিড ব্রেন, মিড ব্রেন, মিড ব্রেনের অপর নাম কি, মেজো এনসিফেরল, মেজ বা মেজো, MES, মেস, এনসিফেলন, একই কথা, এই যে এনসিফেলন একই কথা, কিন্তু এখানে শুধু মেস যোগ হবে, মেস এনসিফেলন, মেস এনসিফেলন, মেস এনসিফেলন। এরপরে নাম্বার 3 কি বললাম, যে হিট ব্রেন, কি ব্রেন, তো হিট ব্রেন, HID, হিট বা হাইড নয়, হিন্ড নয়, HIND, হাইন্ড ব্রেন। ওকে, হাইন্ড ব্রেন। ওকে, হাইন্ড ব্রেন। ওকে, এটাকে বলা হয় রোম্বো, RHOM, রোম্বো বা রোম্বে। ওকে, এনসিফেলন, ফেলন। ওকে, রোম্বে এনসিফেলন। তাহলে আমরা তিনটি পড়লাম, তিনটি ব্রেন, ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন্ড ব্রেন। ফোর ব্রেনকে বলা হয়, প্রথমে নামটা পড়লাম আমরা, ফোর ব্রেন, প্রোস এনসিফেরল, মিড ব্রেনকে অপর নাম হচ্ছে মেস এনসিফেরল, আর এই হিন্ড ব্রেনের অপর নাম হচ্ছে রোম্বে এনসিফেরল, রোম্বে এনসিফেরল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের, আমরা প্রথমেই ফোর ব্রেনকে নিয়ে আলোচনা করব। ফোর ব্রেন, FORE, ফোর ব্রেন, যার অপর নাম প্রোস এনসিফেরল, প্রোস এনসিফেরল। এই ফোর ব্রেন, ফোর ব্রেনের তিনটি সাব পার্ট রয়েছে। এই ফোর ব্রেনের মধ্যে তিনটি সাব পার্ট রয়েছে। কি কি রয়েছে, নাম্বার 1 হচ্ছে সেরেবাম, CEREBRUM, সেরেবাম, কি বললাম, সেরেবাম। ওকে, সেরেব্রাম, এটা কিন্তু কি লার্জেস্ট সাব পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের সব থেকে বড় পার্ট, লার্জেস্ট সাব পার্ট অফ দ্য ব্রেন। নাম্বার 2 রয়েছে থ্যালামাস, থ্যালামাস, THALAMUS, থ্যালামাস। আর নাম্বার 3 কি আছে, থ্যালামাস, THALAMUS, থ্যালামাস। আর হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তিনটি পার্ট, একটা সেরেব্রাম, সেরেব্রামটা এটা আছে কি লার্জেস্ট পার্ট অফ দ্য সেরেব্রাম ইজ নোন অ্যাজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য, লার্জেস্ট সাব পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের সব থেকে বড় পার্ট হচ্ছে কি এই সেরেব্রাম, কি বললাম, সেরেব্রাম। তারপর হচ্ছে থ্যালামাস, তারপর হচ্ছে হাইপোথ্যালামাস। এরপরে মিড ব্রেন, মিড ব্রেনে সেরকম কিছু নেই, মিড ব্রেনের সাব পার্ট সেরকম নেই। ওকে, মিড ব্রেনের সাব পার্ট সেরকম নেই, মিড ব্রেনের সাব পার্ট সেরকম নেই, তাহলে এটাকে আমি কাটা দিয়ে দিলাম। ওকে, সেরকম কিন্তু সাব পার্ট মিড ব্রেনে নেই। তাহলে লাভ করতে হবে কি, হিন্ড ব্রেন, HIND, হিন্ড ব্রেন, হিন্ড ব্রেন। এর তিনটি অংশ, হিন্ড ব্রেনের তিনটি অংশ, লেখা বোঝা যাচ্ছে। এক নম্বর হচ্ছে সেরেবেলাম, সেরেবেলাম, এক নম্বর হচ্ছে সেরেবেলাম, নাম্বার 2 হচ্ছে পন্স,
PONS, তাহলে সেরেবেলাম, তারপর হচ্ছে পন্স, PONS, পন্স, ওকে। তারপর হচ্ছে মেডুলা অবলঙ্গটা, বিশাল নাম, এটা কি মেডুলা, মেডুলা অবলঙ্গটা, GTA, মেডুলা অবলঙ্গটা, মেডুলা, MEDULLA, মেডুলা, MEDULLA, মেডুলা, OB, লং, LONGATA, মেডুলা অবলঙ্গটা। তিনটি পার্ট রয়েছে, একটা হচ্ছে কি হিন্ডব্রেনের সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গটা, এই তিনটি পার্ট নিয়ে কিন্তু এই পেছনের পশ্চাৎ ব্রেন বা হিন্ডব্রেন গঠিত রয়েছে। আজকে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে মানে পুরোটাকে পার্ট ছবি এঁকে পরে ক্লাসে নেক্সট পার্ট বাই পার্ট বোঝাবো, যেহেতু ক্লাসটা এটা বড় হচ্ছে, হ্যাঁ, সেহেতু ছোট ছোট ক্লাসের উপর দেওয়ার চেষ্টা করছি। তো এই যে সেরেবেলাম এটাকে বলা হয় স্মলেস্ট, কি বলা হয়, স্মলেস্ট পার্ট, সাব পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের সব থেকে ছোট সাব পার্ট হচ্ছে সেরেবেলাম, ওকে। এই সেরেবেলামের কাজ কি একটু আলোচনা করি। সেরেবেলাম আমাদের পুরো বডিটার যে মুভমেন্ট করছি, যে হাত নড়াচ্ছি করছি, এটাকে সহায়তা করে। তাহলে কি, ইট হেল্পস দ্য মুভমেন্ট, ওকে, অফ অর্গানের মুভমেন্টে সাহায্য করে এই সেরেবেলাম, ওকে। তারপরে কি, আমরা বলছি, কোনো কথা বলছি, সে কথা বলার ক্ষেত্রে কিন্তু সেরেবেলাম সাহায্য করছে, হেল্প করছে, মানে সেরেবেলাম বলছে বলেই কথাটা বলতে পারছি আমরা, ওকে। তো পাওয়ার স্পিকিং কিন্তু এই সেরেবেলাম আমাদেরকে কিন্তু করে। তো আরেকটা বিষয় আলোচনা করতে হতো, সেটা হচ্ছে আমাদের যেটা মানে স্টাডি অফ হিউম্যান, কি বলা হয়, যে আমরা হিউম্যান সম্পর্কে স্টাডি করি না, স্টাডি অফ হিউম্যান কি বলা হয়, নেফ্রোলজি, কি বলা হয়, নেফ্রোলজি, স্টাডি অফ হিউম্যানকে বলা হয় নেফ্রোলজি, কি বলা হয়, নেফ্রোলজি। আর একখান জানতে হবে যে আমাদের ব্রেন কি দিয়ে গঠিত, ওটা বলিনি কিন্তু আমি। আমাদের ব্রেন কিন্তু সেল দিয়ে তৈরি, ব্রেনে যে অর্গানগুলো রয়েছে সেল দিয়ে তৈরি। তো ব্রেনের সব থেকে যেটা ইউনিট, লংগেস্ট, সব থেকে যে স্মলেস্ট ইউনিট, সেটা কি, নেফ্রন, কি বলা হয়, নেফ্রন, কি বলা হয়, নেফ্রন, সরি নেফ্রন না নিউরন, ভুল বললাম, ওকে। স্মলেস্ট ইউনিট অফ দ্য ব্রেন, স্মলেস্ট ইউনিট অফ দ্য ব্রেন, স্মলেস্ট ইউনিট অফ দ্য ব্রেন, সেটা হচ্ছে নিউরন, নট নেফ্রন, নেফ্রনটা হচ্ছে কিডনি, ওকে। নিউরন, NEURON, নিউরন, স্মলেস্ট ইউনিট। এবং নিউরন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লংগেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, হিউম্যান বডিতে সব থেকে লংগেস্ট সেল হচ্ছে কি, এই নিউরন। এবং নিউরন 100 মিলিয়ন সেল নিয়ে গঠিত, কত বললাম, 100 মিলিয়ন সেল নিয়ে কিন্তু এই নিউরন গঠিত, সেল নিয়ে এই নিউরন গঠিত। এবং নিউরনকে বলা হয়, নিউরন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লংগেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, হিউম্যান বডিতে সব থেকে বড় সেল হচ্ছে কি, এই নিউরন সেল। আজকে ক্লাস এখানে সমাপ্ত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। If you are interested in learning more, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friend. Take care, bye bye.